আমি জাঙ্কুক ভাইয়া ছোট বোন আর কিমসুক জিনের একমাত্র মেয়ে। শাপলার কথা শুনে তে বাকরুদ্ধ হয়ে যায়। কি হচ্ছে এইসব তের সাথে? এটা কিভাবে সম্ভব? তের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তাহলে লিসা বেগম কি হয় জাঙ্কুকের? উনি তো বলেছেন উনি জাঙ্কুকের মা। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে কিছুই বুঝতে পারছে না তে। এমন অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছে তে। তের নীরবতা দেখে জিমিন আবারও বলা শুরু করল, লিসা ভাইয়ার আসল মা না, উনি আমাদের সৎ মা। আর বোগামো আমাদের বাবা না, উনি এই মহিলার স্বামী। আমাদের কিছুই হয় না। আমাদের বাবা কিম নামজুন মারা গেছে। না, মারা গেছে বললে ভুল হবে। এই ডাইনি মহিলা আর ওই লোকগুলো মিলে আমাদের বাবাকে মেরে ফেলেছে। তাই আমাদের কিছুই হয় না। তাই ওই মহিলা আর বোগামের ছেলে। কিন্তু ন্যান্সি আমাদের সৎ বোন। কি বলছো এইসব শাপলা? মানে জিমি, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমাকে খুলে বলো সব। তখনই জিন বলে উঠলো, আমি সব বলছি শোনো। আমি আর জাঙ্কুকের আব্বু জাঙ্কুকের জন্ম হওয়ার পরে কানাডায় থাকতাম। জাঙ্কুকের আব্বু মাঝে মাঝে বাংলাদেশে আসতো ওনার বিজনেসের কাজে। কানাডায় আমার বোন আর আমার আরো রিলেটিভ থাকে। জাঙ্কুকের আব্বু একবার বাংলাদেশে এসে আটকা পড়ে যায় বিজনেসের কাজে আর অসুস্থ হয়ে পড়ে। জাঙ্কুকের স্কুল খোলা থাকায় ওকে আমার বোনের কাছে রেখে আমি বাংলাদেশে আসি ওর আব্বুর জন্য। তখন লিসা আর বোগাম আমাদের কোম্পানিতে জব করতো। জাঙ্কুকের আব্বু অসুস্থ থাকায় বাসায় থাকতো প্রায় সময়। আর লিসা বিভিন্ন বাহানা দিয়ে বাসায় আসতো। এটা আমার ভালো লাগতো না। লিসার নজর যে জাঙ্কুকের আব্বুর উপরে ছিল সেটা আমি বুঝতেও পারিনি। লিসা বিভিন্নভাবে জাঙ্কুকের আব্বুকে ইমপ্রেস করতে চাইতো। একদিন বোগাম রাতে বাসায় এসে আমার রুমে গিয়ে আমার সাথে জোর জবরদস্তি শুরু করে। আর তখন লিসা জাঙ্কুকের আব্বুকে নিয়ে আসে আর বলে আমার সাথে বোগামের সম্পর্ক আছে। সেদিন জাঙ্কুকের আব্বু আমাকে ভুল বুঝে। আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু ও আমায় বিশ্বাস করেনি। এরপর থেকে জাঙ্কুকের আব্বু চেঞ্জ হতে শুরু করে। আমি মানুষের কাছ থেকে শুনতাম লিসা আর নামজনের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু আমি বিশ্বাস করতাম না। একদিন বোগাম আর লিসা আমাদের বাসায় আসে। আমি ওদের জন্য চা বানিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম লিসা আর বোগাম বলছে আমাকে মেরে ফেলার জন্য। আমাকে মেরে ফেলতে পারলে লিসা জাঙ্কুকের আব্বুকে বিয়ে করতে পারবে। আমার কথাটি শুনে ভিতরে কেঁপে উঠলো। তখন আমার পেটে জিমিন ছিল। আমি চা নাস্তা দিয়ে চলে আসি যখন, তার আধ ঘন্টা পরে যখন আমি আমার রুমে যাই তখন দেখি কিম নামজুন লিসাকে বুকে নিয়ে বলছে ওকে যেভাবেই হোক বিয়ে করবে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বিশ্বাসই হচ্ছিল না এই সেই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম। আমি সেই দিনই আমার ভালোবাসার মানুষটার ধোঁকা নিয়ে জিমিনকে আর নিজেকে বাঁচাতে বাসা থেকে পালিয়ে আসি। না হয় লিসা আর বোগাম আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলতো। আমি আমাদের কাজের মহিলা রত্নার বাসায় উঠি। ও আমাকে খুব ভালোবাসতো। তারপরে নামজুন লিসাকে বিয়ে করে ফেলে আর আমার বোনের কাছে খবর পাঠায় আমি এক লোকের সাথে পালিয়ে গেছি। পরে কার অ্যাক্সিডেন্টে মারা গেছি। জাঙ্কুককে আমার বোন যাতে দেখে রাখে আর মাঝে মাঝে নামজুন ওইখানে গিয়ে ওকে দেখে আসবে। আমি এইসব খবর জানতে পারতাম রত্নার মাধ্যমে। কয়েক বছর পরে লিসা যখন প্রেগনেন্ট হয়, মানে নেন্সি পেটে আসে, তখন বোগাম খুব রাগারাগি করে লিসার সাথে যে সম্পত্তির জন্য নামজুনকে বিয়ে করেছে। এখন নেন্সি ওর পেটে কেন? ওদের যে একটা বাচ্চা আছে, মানে কাই, ওর কথা কিভাবে লিসা ভুলে গেছে? লিসা আর বোগামের সব কথা শুনে ফেলে নামজুন। ওরা স্বামী স্ত্রী এবং ওদের একটি ছেলেও আছে। সেটা শোনার পর নামজুন অনেক বড় একটি ধাক্কা খায়। তারপর ওই দিনই ও ওর উকিলের কাছে গিয়ে জাঙ্কুকের নামে সব সম্পত্তি লিখে দেয়। তারপর লিসা আর বোগাম একদিন শুনতে পারে সব সম্পত্তি জাঙ্কুকের নামে লিখে দিয়েছে। তারা দুজনে মিলে নামজনের খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলে আর জাঙ্কুককে খবর দেয় তার বাবা মারা গেছে। জাঙ্কুক তখন ছুটে আসে দেশে আর ওরা
আমার জাঙ্কুকে পাগল বানিয়ে দেয় ইনজেকশন দিয়ে। এরপর থেকে আমার ছেলেটা এমন হয়ে আছে। আর আমি জিমিনকে আমার জাঙ্কুকে দেখে রাখার জন্য, একটু খোঁজ খবর রাখার জন্য ওই বাড়িতে কাজের মেয়ে শাপলা বানিয়ে পাঠাই। রত্না ওকে ওর বোনের মেয়ে বলে এই বাড়িতে নিয়ে আসে। তারপর যখন জাঙ্কুকের বয়স 21 হয় তখন ওকে পাগল করে সাইন করিয়ে সব সম্পত্তি ওদের করে নিতে চেয়েছিল। কিন্তু তখন উকিল সাহেব বলে যে নামজুন জাঙ্কুকের নামে না, জাঙ্কুকের প্রথম সন্তানের নামে সব সম্পত্তি উইল করে দিয়ে গেছে। ওর প্রথম সন্তান যেই হবে সে এই সম্পত্তি পাবে। কিন্তু জাঙ্কুক পাগল বলে ওকে কেউ বিয়ে করতে চায় না। তাই এই কয়েক বছর পরেও ওরা তোমার মামিকে টাকা দিয়ে তোমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে আমার জাঙ্কুকের বউ করে। তুমি তো অনাথ, তুমি কিছু করতে পারবে না ওদের। বাচ্চা হলেই তোমাকে আর জাঙ্কুককে মেরে ফেলবে, বাচ্চাকে রেখে দেবে, এই সব প্ল্যান করেছে ওরা। আর তাই জাঙ্কুককে প্রতিদিন ওরা পাগলের ইনজেকশনের সাথে এখন ড্রাগের ইনজেকশনও দেয়, যাতে ও তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওরা একটা বাচ্চা চায়, যেইভাবেই হোক তোমার আর জাঙ্কুকে যেন একটি বাচ্চা হয়। আমি জাঙ্কুকে সবসময় এইখানে এইভাবে এসে দেখে যেতাম, কিন্তু আজকে জিমিন আমাকে নিয়ে আসতে গিয়েছিল তোমাকে দেখাতে। জিমিন আমাকে বলল ওর ভাইয়ার বউ নাকি অনেক সুন্দর আর ভালো। জাঙ্কুক নাকি টুকটুকে সুন্দর একটি বউ পেয়েছে। তাই আমি আমার বউকে দেখতে আসলাম লুকিয়ে। জিন আর কিছু বলার আগেই তে জিনকে জড়িয়ে ধরলো। তে জিনকে জড়িয়ে ধরে কান্না করছে, ভীষণ কান্না করছে। একটা মানুষের জীবনে এত কিছু ঘটে যেতে পারে। জাঙ্কুক এতটা অসহায় ছিল এতদিন। তের শরীর কেমন অবশ হয়ে আসছে, একটু শক্তি পাচ্ছে না কিছু বলা। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে তে। এর থেকে বেশি অবাক হয়তো মানুষ আর হতে পারে না। জিন তের চোখ মুছে দিয়ে বলল, জানো মা, আমার জাঙ্কুক ছোটবেলায় বলতো মা তোমার জন্য আমি একটি লাল টুকটুকে বউ নিয়ে আসবো। আর আজকে দেখো আল্লাহ তোমাকে লাল টুকটুকে বউ করে আমার জাঙ্কুকের ঘরে পাঠিয়েছে। তুমি পারবে মা আমার ছেলেটাকে আবার আগের মতো সুস্থ করে তুলতে, ওর জীবনের অন্ধকার ঘুচিয়ে দিতে। আমি কথা দিলাম মা, আমি জাঙ্কুককে একটি সুন্দর জীবন উপহার দেব। ওর বন্দি জীবন কাটিয়ে ওকে আগের মতো সুস্থ করে তুলবো। আর আপনাকে আর জিমিনকেও জাঙ্কুকের জীবনে ফিরিয়ে আনবো আপনাদের মর্যাদা দিয়ে। তে জিমিনকে জড়িয়ে ধরলো। বোন, তুমি আমাকে আগে কেন বলনি? আজকে জানো তোমাকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর ওই লিসা ডাইনি আমাকে অন্য কাহিনী শুনিয়েছে যে জাঙ্কুকের কার অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে। সব মিথ্যে ভাবি, আমি জানতাম ওরা তোমাকে এমন কিছুই শোনাবে। ওই বাড়িতে যে আমার ভাইয়া বড্ড একা। ভাবি তুমি এখন বাসায় যাও, নয়তো সবাই বুঝে ফেলবে। আর আমি কাল সকালেই আসবো, এসে সবাইকে একটা কিছু বুঝিয়ে বলবো। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, ওরা হয়তো ভাইয়াকে এখন আবারও ইনজেকশন দিয়েছে। তের ইনজেকশনের কথা মনে পড়তেই জিন আর জিমিনকে বিদায় দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। তে হাঁটছে আর ভাবছে একটা মানুষের জীবনে এত কিছু কিভাবে ঘটতে পারে। এই বাড়িতে সবগুলো মানুষ পর আর খারাপ। এইখানে কিভাবে থাকবে জাঙ্কুককে নিয়ে, আর ও কিভাবে ভালো করবে জাঙ্কুককে। এইসব ভাবতে ভাবতে তে রুমে এসে দেখে জাঙ্কুক রুমে নেই। জাঙ্কুককে না দেখতে পেয়ে তে ভয় পেয়ে যায়। ওরা আবার জাঙ্কুকের সাথে কিছু করলো না তো। জাঙ্কুককে খুঁজতে খুঁজতে তে পিছনে ফিরতেই দেখে জাঙ্কুক তের পিছনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের চোখ আজকেও লাল হয়ে আছে। তের আর বুঝতে বাকি রইল না ওরা আবারও জাঙ্কুকের সাথে কি করেছে। জাঙ্কুক কিছু করার আগেই তে প্রস্তুত হয়ে গেল সবকিছু সহ্য করার জন্য। কারণ যাই হয়ে যাক না কেন জাঙ্কুককে আর ছেড়ে কোথাও যাচ্ছে না তে। তে কান্না করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এই লোকটা এত কিছু সহ্য করছে, যেই মানুষগুলো তাকে শান্তিতে থাকতে দেয়নি, ভালোবাসার মানুষগুলোর থেকে তাকে দূরে রেখেছে, এতটা বছর ধরে কষ্ট দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। আর না, অনেক হয়েছে। এখন আমি আমার স্বামীকে আর তার অধিকার ফিরিয়ে দেব। জিমিনার মাকেও তাদের প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। জাঙ্কুক তেকে ধাক্কা মেরে বেডে ফেলে দেয়। তে উঠে আবারও জাঙ্কুককে জড়িয়ে ধরে শক্ত করে, যাতে জাঙ্কুক নড়াচড়া করতে না পারে। শক্ত করে ঘাড়ের চুল মুঠো করে ধরে। জাঙ্কুক শান্ত হন আপনি, আমি আপনাকে রেখে কোথাও যাব না। জাঙ্কুক তের পিঠে নখ দিয়ে খামচে ধরছে বারবার। জাঙ্কুকের হাতের নখ আজকেই কেটে দিয়েছিল তে। কাটার ফলে
ফলে আরো নখগুলো ধারালো হয়ে আছে, তাই তের পিঠ থেকে রক্ত ঝরছে। জাঙ্কুক খামচাচ্ছে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক আরো হিংস্র হয়ে উঠেছে দেখে তে কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ঠোঁটে চেপে ধরতেই জাঙ্কুক একেবারে শান্ত হয়ে যায়। তে আশ্চর্যজনকভাবে খেয়াল করলো জাঙ্কুক পুরোপুরি শান্ত হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? যাকে কোনোভাবে আটকানো যায় না তাকে সে এভাবে শান্ত করে ফেললো। তে একটু অবাক হলো। জাঙ্কুক শান্ত হয়ে যেতেই তে জাঙ্কুককে বেডে শুয়ে নিজে উঠতে নিলে জাঙ্কুক হাত ধরে ফেলে তে। তে বুঝতে পারছে জাঙ্কুক ওকে রেখে না যেতে বলছে। তেও জাঙ্কুকের সাথে শুয়ে পড়ে। তে শুয়ে পড়তে জাঙ্কুক তের বুকে মাথা রেখে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে যায়। এইদিকে লিসা বোগাম কাইয়ের জেনি অবাক হচ্ছে কোনো ভাঙচুরের শব্দ না পেয়ে। জাঙ্কুকে কিছু করছে না নাকি, নাকি ইনজেকশন কাজ করছে না, খুব অবাক হচ্ছে ওরা। হলোটা কি? জেনি বলে উঠলো, মা আমি গিয়ে দেখে আসবো। না না, তুমি গেলে সন্দেহ করতে পারে মেয়েটি, হয়তো জাঙ্কুক এখনো মেয়েটির কাছে যায়নি, তাই বলে উঠলো, ইনজেকশন প্রতিদিনই কাজ করে, আজকে করবে না কেন? সাথে আবার ড্রাকেরও ইনজেকশন দিয়েছি। মেয়েটির উপর তুফান যাবে, টেনশন নিও না তোমরা। সকালে চিৎকার চেঁচামেচিতে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক এখনো তের বুকেই ঘুমিয়ে আছে। জাঙ্কুককে বালিশে শুয়ে কি হয়েছে দেখার জন্য তে উঠে নিচে যায়। সিঁড়িতে থাকতেই তে শুনতে পায় জেনি জিমিনকে বকাবকি করছে। কালকে কেন আসেনি, ঘরের কাজ কে করবে, ফাঁকি দিল কেন? তে অবাক হচ্ছে, বাড়ির মেয়েকে বকাবকি অথচ সে এই বাড়ির কেউই না। তের খুব ইচ্ছে হচ্ছে জেনিকে টেনে এনে দুটি থাপ্পড় মারার জন্য, কিন্তু এখন এসব করা যাবে না। এক পর্যায়ে জেনি জিমিনকে চড় মারতে গেলে তে গিয়ে জেনির হাত ধরে ফেলে। ওকে মারার সাহস হয় কিভাবে তোমার? আপনার তো সমস্যা কেন ওকে মারলে? জিমি একটু থেমে আবারও বলল, শাপলা এই বাড়িতে কাজ করে, সেও এই বাড়ির একজন, ওর সমস্যার জন্য হয়তো আসতে পারেনি, তাই বলে কি ওকে মারতে হবে? শাপলার কাজ আমি করে দিচ্ছি। জেনি তের কথা শুনে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। তে জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, তুমি এই বাড়ির মেয়ে হয়েও এত অপমান সহ্য করতেছো, আর আমি কিছুই করতে পারছি না। ভাবি আগে ভাইয়া সুস্থ হোক। তে চোখ মুছে, আমি তোমার ভাইয়াকে সুস্থ করবই, তুমি বসে থাকো, আমি সব কাজ করছি। না ভাবি, আপনি এমন করলে ওরা সবাই বুঝে ফেলবে আপনিও তো ওদের মতনই আমার সাথে ব্যবহার করবেন, কাজের মেয়ের সাথে যেমন ব্যবহার করে মানুষ তেমনি। না জিমিন, আমি তা পারবো না, আমাকে এসব করতে বলো না। ভাবি আমার ভাইয়া এতদিনে একটি ভালো মানুষ পেয়েছে, একটু সুখের মুখ দেখতে যাচ্ছে, আমি চাই না ওরা সব জেনে ফেলুক আর আপনার কোনো ক্ষতি করুক। আপনাকে আমার ভাইয়া সাথে থাকতে হবে। তে আর কিছু না বলে চোখে জল পুছে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে জাঙ্কুক বেডে নেই, ওয়াশরুমে গেছে। তে শুয়ে অপর পাশ ফিরে কান্না করছে। এইসব কিভাবে করবে তে? জিমিন জাঙ্কুকের বোন, এবাড়ির মেয়ে হয়েও কাজ করবে কাজের মেয়ের মতো, এইসব কিভাবে মেনে নেবে তে? কেন এত কষ্ট দিচ্ছে আল্লাহ তেকে? একটা পথ কেন দেখাচ্ছে না তেকে? তে যে আজ নিরুপায়, এমন অসহায় হয়তো কখনো লাগেনি নিজেকে। তে কান্না করছে শুয়ে শুয়ে। জাঙ্কুক পিছন থেকে খেয়াল করছে যে তে কান্না করছে। চুলগুলো অপর বালিশে পড়ে আছে। ব্লাউজের উপরের পিঠে যে খামচির দাগ তা দেখা যাচ্ছে। জাঙ্কুক বেডে উঠে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে, আপনি কাঁদছেন কেন? আপনার কান্না দেখলে আমারও কান্না পাচ্ছে। আপনার পিঠে কে ব্যথা দিয়েছে? খুব কষ্ট হচ্ছে আপনার, এই জন্য কান্না করছেন? তে জাঙ্কুকের কথা শুনে চোখ মুছে জাঙ্কুকের দিকে ফিরে বলল, না না, এই জন্য কান্না করছি না, এই কষ্ট যে আমার সুখের কষ্ট। আপনি আমার বুকে একটু মাথা রাখবেন, আমার খুব শান্তি লাগে, আমার মন ভালো হয়ে যায় আপনি আমার বুকে মাথা রাখেন। জাঙ্কুক আর কিছু না বলে তের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। আর কান্না করবেন না, আমার খুব কষ্ট হয় আপনি কান্না করলে। আমি আর কান্না করব না, এখন থেকে আর কান্না নয়, আমাদের জীবনে এখন সুখ আসার সময় হয়ে গেছে। তে জাঙ্কুককে এক হাতে জড়িয়ে
অপর হাতে ফোনটা নিয়ে আয়ুকে কল দেয়। আয়ু কল ধরতেই তে বলে ওঠে, আয়ু কালকে তুই এখানে তাড়াতাড়ি চলে আয়, তোর সাথে আমার কথা আছে। কিন্তু আপু কি হয়েছে? হ্যালো হ্যালো আপু। তে আর কিছু না বলে কলটা কেটে দিল। ভালো লাগছে না কিছু, তাই জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক বুঝতে পারলো যে তে খারাপ লাগছে। আমি আপনার পেটে মলম মালিশ করে দিই, আপনার তো কষ্ট হচ্ছে। না, আমি ঠিক আছি, আপনি আমার কাছে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। তবু ওষুধ লাগালে আপনার ভালো লাগবে। জাঙ্কুক উঠে গিয়ে ড্রয়ার থেকে একটি মলম নিয়ে আসে। তেকে উঠিয়ে বসিয়ে চুলগুলো সামনে নিয়ে পিঠে মলম লাগানোর জন্য হাত এগিয়ে নিয়ে যায়। জাঙ্কুক তের ব্যথায় হাতে আলতো স্পর্শ করে। জাঙ্কুকের স্পর্শে তে শিহরিত হয়ে ওঠে। জাঙ্কুক তের ব্যথায় ছোট ছোট চুমু দিয়ে বলে ওঠে, আপনার অনেক ব্যথা করছে না? যে আপনাকে ব্যথা দিয়েছে তাকে আমি আমার বন্দুক দিয়ে মেরেই ফেলবো। কথাটি বলে জাঙ্কুক তের পিঠে মলম লাগিয়ে দেয়। মলম লাগানো হলে তে জাঙ্কুকের দিকে ঘুরে বসে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তের বুক প্রচন্ড ওঠানামা করছে। জাঙ্কুকের স্পর্শে তে শিহরিত। তের বুক ওঠানামা করতে দেখে জাঙ্কুক তেকে বলে, আচ্ছা বউ, আপনি আমার বলগুলো লুকিয়ে রেখেছেন কেন? আমি আমি তোমার বল লুকিয়ে রেখেছি? হ্যাঁ, আমি দেখেছি। কালকে গোসলের সময় আপনি আপনার বুকে বল লুকিয়ে রেখেছেন, এই যে এখনো লুকিয়ে রেখেছেন। কথাটি বলেই জাঙ্কুক হাত দিয়ে তের বুকের দিকে দেখালো। জাঙ্কুকের কথা শুনে তে হকচকিয়ে উঠলো। তে আমতা আমতা করে বলে উঠল, না আসলে এটা বল না, এটা তাহলে এটা কি বলো? এটা কমলা লেবু। কমলা লেবু? তুমি এখানে কমলা লেবু লুকিয়ে রেখেছো কেন? দাও, আমি খাবো। কথাটি বলেই জাঙ্কুক ফের বুকের দিকে হাত বাড়ায়। ও মা, কমলা লেবুগুলো কি নরম নরম গোল গোল। দাও না প্লিজ বউ, আমি কমলা লেবু খাবো। জাঙ্কুক এটা খায় না। এটা খায় না? তাহলে এটা দিয়ে কি করে? এটা এটা দিয়ে কি করে? দেখো জাঙ্কুক, এখন নাস্তা খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি চলো। কথাটি বলেই তে দ্রুত রুম থেকে চলে গেল। আর জাঙ্কুক ওভাবেই বসে ভাবতে লাগলো, বউ আমাকে বলও দিচ্ছে না, কমলা লেবুও দিচ্ছে না, সবকিছু নিজের কাছে লুকিয়ে রাখছে। আমি তো বল নিয়েই ছাড়বো, আর কমলা লেবু খেয়েই ছাড়বো। নিশ্চয়ই আমার সাথে মিথ্যে কথা বলছে। লিসা তের দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তেও বিষয়টা খেয়াল করেছে আর চোখে। লিসা কথা চেপে রাখতে না পেরে তেকে জিজ্ঞাসাই করে ফেললো, মা, জাঙ্কুক কালকে তোমার সাথে খারাপ কোনো বিহেভিয়ার করেনি তো? তে লিসার কথা বুঝতে পেরেছে সে কি বলতে চাচ্ছে। মা, উনি তো প্রতিদিনই এরকমই করে। কেন, কালকে কিছু হয়েছে? লিসা তের কথায় চমকে গিয়েছে। না না, কালকে আবার কি হবে? শাপলা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো, আমি রুমে যাচ্ছি। জি খালাম্মা, যান, আমি লইয়া আইতাছি। তে জিমিনের দিকে তাকিয়ে বলে উঠলো, জিমিন, তোমাকে যেতে হবে না, আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি। ওদের সামনে না পারি, আড়ালে তো তোমাকে সাহায্য করতেই পারি। আর সব কাজ আমিই করব, তুমি শুধু আমার সাথে বসে থাকবে। কিন্তু ভাবি, আর কোনো কিন্তু না। তে চা বানিয়ে লিসার রুমে চলে গেল। টেবিলে চা রেখে বলে উঠলো, মা, জাঙ্কুকে আরেকবার ডাক্তার দেখানো দরকার আমার মনে হচ্ছে। তের কথায় লিসা ভয় পেয়ে যায়। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে তে। তে লিসাকে আরেকটু ভয় দেখানোর জন্য আবারও বলে ওঠে, আমার মনে হয় ওনাকে আরো ভালো ডাক্তার দেখালে বা দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করলে উনি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। লিসা আমতা আমতা করে বলে, না না, ভালো হবে কি করে? না মানে, আমরা তো অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, কিন্তু কাজ হয়নি। তুমিই পারবে মা, ওকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে। তা তো অবশ্যই মা, আমাকে তো পারতেই হবে। অনেক কিছু যে তার পাওয়ার বাকি আছে। আচ্ছা, আপনি চা খান, আমি আসি। তে আর আয়ু বসে আছে সেই পার্কটাতে। আয়ু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সব কথা শুনে এত
কাহিনী মানুষের জীবনে কিভাবে ঘটতে পারে। জীবন আসলে গল্প উপন্যাসে নাটকের থেকেও নাটকীয়। মানুষ স্বার্থের জন্য এত নিচে নামতে পারে, ভাবতেই অবাক লাগছে। আয়ু জাঙ্কুকের জন্য প্রচন্ড খারাপ লাগছে। আয়ু, আমাদের একটি ভালো ডাক্তারের সাথে আলাপ করতে হবে জাঙ্কুকের ব্যাপারে, কিন্তু ওরা যেন কিছু টের না পায়। সবকিছু এমন ভাবে পরিকল্পনা করে করতে হবে যেন ওরা মনে করে ওদের ওষুধই জাঙ্কুক খাচ্ছে, কিন্তু জাঙ্কুককে আসলে আমরা ভালো হওয়ার ওষুধ খাওয়াবো। ওদের সব ওষুধ বদলে দেব গোপনে। তোকে আমাকে সাহায্য করতে হবে। আপু, তুই চিন্তা করিস না, তোর পাশে আমি সবসময় আছি। আর জিমি আন্টি তো আছেই। আমরা চারজনে মিলে অবশ্যই ভাইয়াকে সুস্থ করতে পারবো। হ্যাঁ আয়ু, তাই যেন হয়। ওনাকে সুস্থ করে ওনার জীবনে আমি এবার সুখ ফিরিয়ে দিতে পারি। কেটে গেছে 10 দিন। এই 10 দিনেতে লিসা বোগাম আর কাইজেনের পিছনে অনেক কিছু করেছে। জাঙ্কুকে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় ওকে ভালো ডাক্তার দেখিয়েছে। জাঙ্কুকে যে ওষুধগুলো ডাক্তার দিয়েছে আর ইনজেকশন, সেগুলোতে কাইয়ের ওষুধের সাথে বদলে দিয়েছে। এমন ভাবে কাজগুলো করেছে যাতে কাই লিসাকেও বুঝতে না পারে। জাঙ্কুকের মাঝে অল্প স্বল্প পরিবর্তন তে লক্ষ্য করতে পারছে, কিন্তু অন্য কেউ করেনি। জাঙ্কুক সারাদিনই তের সাথে থাকে, তাই পরিবর্তনগুলো তের চোখেই ধরা পড়েছে। তে রুমে বসে জাঙ্কুকের অপেক্ষা করছে। জাঙ্কুককে কাই নিয়ে গেছে ইনজেকশন দেওয়ার জন্য। জাঙ্কুক রুমে ঢুকে তের কাছে এসে বসলো। এখন আর জাঙ্কুক ইনজেকশন দেওয়ার পরে হিংস্রভাবে তের উপরে ঝাঁপিয়ে পড়ে না, বরঞ্চ জাঙ্কুক আরো বেশি বাচ্চামো করে তের সাথে বাচ্চাদের মতো আচরণ করে এবং সারাদিন খেলা করে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে উঠল, জানো বউ, আমি না তোমার কাছে আসলে আমার লিটিল কুকি শক্ত হয়ে বড় হয়ে যায় কেন বলো তো? তে প্রথমে জাঙ্কুকের কথা বুঝতে পারলো না। তারপরে তে বলল, লিটিল কুকি কি আবার জাঙ্কুক? তুমি চিনো না? এই দেখো, আমার লিটিল কুকি কি শক্ত হয়ে গেছে। কথাটি বলেই জাঙ্কুক তের হাত নিয়ে জাঙ্কুকের লিটিল কুকিতে ছোঁয়। তে বুঝতে পারে জাঙ্কুক কি বলছে। তে লজ্জায় লাল হয়ে ওঠে। তাড়াতাড়ি করে তে হাত সরিয়ে নেয় জাঙ্কুকের লিটল কুকি থেকে। জাঙ্কুক তারপরে তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার কি লিটল তে নেই আমার কুকির মতো, যে শক্ত হয়ে দাঁড়িয়ে যায়? তে কি বলবে বুঝতে পারছে না। তে বলে উঠল, না, আমার লিটল তে নেই। ও মা, তাহলে তুমি হিসু করো কি দিয়ে? হায় আল্লাহ, কই দেখি দেখি, আমাকে একটু দেখাও, তোমার লিটল টেকে দেখাও। কেন তোমার লিটল টে নেই? তুমি তাহলে কিভাবে হিসু করো আমাকে একটু বলো। তে লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। তারপরে আবারও জাঙ্কুক বলে উঠল, বউ, তোমার এই কমলা লেবু দুটো আমাকে দাও না, আমি একটু খেলা করি। তুমি আমাকে দুধতেই দিতে চাও না। ওই দুধটা কি সুন্দর নরম নরম গোল গোল, আমার খুব ভালো লাগে। তে জাঙ্কুকে অন্য কিছু বুঝিয়ে ঘুম পড়ানোর জন্য বিছানায় শুয়ে দিয়ে জাঙ্কুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এই কিছুদিন যাবৎ জাঙ্কুক শুধু থেকেই উল্টাপাল্টা কথা বলে অস্বস্তিতে ফেলে। কেটে গেছে 1 মাস। লিসা চেহারে বসে আছে, সাথে কাই, জেনি আর বোগামো। লিসা কিভাবে বলে উঠল, আমার এত বছরের প্ল্যান এই মেয়ের জন্য ভেস্তে যেতে পারে না। আমার সত্যি এই মেয়েকে সন্দেহ হচ্ছে এখন। ও হয়তো সব কোনোভাবে বুঝে গেছে। এত বছরের রহস্য সামনে চলে আসবে সামান্য একটি মেয়ের জন্য, সেটা আমি হতে দেব না। আমি আগেই বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো গড়বড় আছে। অনেক চালাক এই মেয়ে। জেনি, মা, অনেক হয়েছে। আমার মনে হচ্ছে এখন সময় এসে গেছে এই মেয়ের ব্যবস্থা করা। 1 মাস ধরে জাঙ্কুক পাগলের মতো আচরণ কম করছে। রাতেও কোনো পাগলামি দেখছি না। কোনো তো একটা খাবলা আছে। বোগাম বলে উঠল, মেয়েটা নিশ্চয়ই ডাক্তারের কাছে গিয়েছিল আমাদের না জানি। আজকে রাতেই ওর জীবন শেষ করতে হবে। দরকার হলে সাথে জাঙ্কুককেও মেরে ফেলবো। কথাগুলো বাহিরে দাঁড়িয়ে শুনে ফেললো তে। মুখ চেপে ধরে আছে তে। তারপরও মুখ দিয়ে শব্দ বের হয়ে যায়। তে দৌড়ে যেতে নিলে শরীরের অংশে লেগে সাইডের ফুলদানিটা পড়ে যায়। লিসা, কাই, বোগাম সবাই তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে দেখে তে দৌড়ে চলে যাচ্ছে। সব শুনে ফেলেছে তে। লিসা আর কাই একে অপরের দিকে তাকিয়ে একটি শয়তানি হাসি দিল। তে দৌড়ে রুমে গিয়ে জাঙ্কুককে
তাড়াতাড়ি উঠতে বলল। জাঙ্কুকে আলমারিতে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে জিমিনকে কল দেয় তে। জিমিন কল ধরছে না, তে সারা শরীর কাঁপছে ভয়ে। তারপরে আয়ুকে কল দিতেই কাই, জেনি, বোগামা, লিসা দরজায় এসে দাঁড়ায়। কাই দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তের হাত থেকে ফোন নিচে পড়ে যায়। লিসা রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। তার মানে তুই সব জানতি এতদিন, আর আমাদের সাথে নাটক করছিস? খুব খারাপ করেছিস অভিনেত্রীর সামনে অভিনয় করে। হ্যাঁ, আমি সব জানতাম। তোরা মানুষ ভাবতেও ঘৃণা লাগে। এই অসহায় মানুষটার সাথে তোরা এতদিন যেই নোংরা খেলা খেলেছিস তা আমি আর হতে দেব না। তের কথা শুনে কাইতের চুলের মুঠি ধরে বলে ওঠে, তুই বেঁচে থাকলি তো দিবি। ভেবেছিলাম অসহায় মেয়ে তুই এত কিছু বুঝবি না, কিন্তু তুই দেখি আমাদের সব কষ্ট বৃথা করে দিতে উঠে পড়ে লেগেছিস। কথাগুলো বলেই কাই থেকে একটি থাপ্পড় মারে। তীর ফ্লোরে পড়ে গিয়ে ঠোঁটের কোণ কেটে রক্ত বের হয়। জেনি আবারও তেকে ধরে আরেকটি চড় মারে। তোর খুব তেল হয়ে গেছে তাই না? এতদিন চুপ করে সহ্য করেছি, আজকে তোকে পৃথিবী থেকে বিতাড়িত করেই দেব। লিসা তের চুলের মুঠি ধরে টানতে টানতে ফ্লোরে ফেলে দেয়। লিসা বলে ওঠে, দেখ তো পাগলটা কই, ওকেও আজকে ছাড়বো না, যা হবার পরে দেখা যাবে। তে লিসার পা ধরে কান্না শুরু করে দেয়। প্লিজ ওনাকে কিছু করবেন না, উনি কিছু বোঝে না, মারতে হয় আমাকে মেরে ফেলুন, তবু ওনাকে কিছু করবেন না প্লিজ, ওনাকে ছেড়ে দিন, আপনাদের দুটি পায়ে পড়ি। লিসা থেকে লাথি মেরে ফেলে দেয়। আগে ভাবলি না কেন সেটা? তে কপাল, নাক, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে গড়িয়ে। কাই বলে উঠল, মা আগে এইটাকে শেষ করি, পরে ওইটাকে দেখছি। কাই একটি ছুরি নিয়ে তের দিকে এগিয়ে যাচ্ছে, আর তে ফ্লোরে বসে পিছিয়ে যাচ্ছে। কাই ছুরি দিয়ে তেকে আঘাত করতে যাবে, তখনই জাঙ্কুক একটি লোহার লাঠি দিয়ে কাইয়ের মাথায় জোরে আঘাত করে। জাঙ্কুক তেকে ধরতে যাবে, তখনই লিসা আবার জাঙ্কুককে ছুরি ঢুকিয়ে দেয় পিছন থেকে। জাঙ্কুক! তে চিৎকার করে ওঠে। তে জাঙ্কুককে ধরতেই লিসা তেকে ছুরি মারতে আসে, তখনই আয়ু, জিমিন আর জিন উপস্থিত হয় পুলিশ নিয়ে। লিসা জিনকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এখনো বেঁচে আছিস? জিন লিসাকে গিয়ে জোরে কষিয়ে একটি থাপ্পড় মারে। তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? না, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে তোকে শাস্তি দেওয়ার জন্য। আম্মু, ভাইকে দেখো, ভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। লিসা অবাক হয়ে যায় জিমিনের কথায়। শাপলা তুই? হ্যাঁ আমি শাপলা না, আমি জিমিন, জিনার নামজনের মেয়ে, জাঙ্কুকের বোন। তুই এতদিন অভিনয় করেছিস তাহলে? হ্যাঁ, আমার ভাইয়ের জন্য। আর আমার ভাই এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। তোরাই আমার ভাইকে ইনজেকশন দিয়ে সুস্থ করে তুলেছিস, কারণ ওই ইনজেকশনগুলো আমরা এনেছিলাম ডাক্তারের পরামর্শে। আয়ু দৌড়ে তেকে জড়িয়ে ধরে। আমি সব শুনেছি আপু, কিন্তু ততক্ষণে ওরা তোকে মারতে শুরু করে দেয়, আর আমি পুলিশ নিয়ে আসি। পুলিশ ওদের চারজনকে ধরে নিয়ে যায়, আর জাঙ্কুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তে, জিমিন, জিন আর আয়ু সবাই অপেক্ষা করছে ওটির সামনে। তে নির্বাক হয়ে আছে। আজকে যদি জাঙ্কুকের কিছু হয়ে যায়, সে বাঁচবে তো? একজন ডাক্তার বের হয়ে বলল, জাঙ্কুক ভালো আছে, আর বিপদ নেই, জ্ঞান ফিরলে যাতে সবাই দেখা করে। সকাল 9টা বাজে জাঙ্কুকের জ্ঞান ফিরে। জিন গুটি গুটি পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে যাচ্ছে। এত বছরের অপেক্ষার অবসান শেষ হয়েছে জিনে। চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক ওনার সামনে। জাঙ্কুকও তার মাকে দেখতে পেয়ে অবাক হয়েছে। জাঙ্কুকের চোখ দিয়েও জল বইছে। মা ছেলের এমন মুহূর্ত দেখে তে, আয়ু আর জিমিন কান্না করছে। জিন জাঙ্কুকের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। জাঙ্কুকও মা বলে ডেকে ওঠে। তুই জানিস বাবা, তোর এই ডাকটা শোনার জন্য আমি এখনো বেঁচে আছি। আমি তোর বাবার ঢোকার পরও আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি শুধু তোর জন্য। তোর কথা আর জিমিনের কথা ভেবে আমি বেঁচে আছি। জিমিন গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে ভাইয়া বলে ডেকে ওঠে। জিন বলে ওঠে, জিমিন তোর আপন ছোট বোন। তে দূরেই দাঁড়িয়ে আছে। ওদের সবাইকে একসাথে দেখে তৃপ্তির কান্না করছে তে। সবাই চলে যেতেই তে গিয়ে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে। কান্না করতে করতে জাঙ্কুকের বুক ভাসিয়ে দেয়। আজকে যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমি কিভাবে বাঁচতাম?
তুমি কেন বের হয়ে আসছিলে? আর তোমার কিছু হলে আমি কি করে বাঁচতাম বলো? আমার যে সুস্থ হওয়াই বৃথা হয়ে যেত। তোমার জন্য আবারও পাগল হয়ে যেতাম। তে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এক সপ্তাহ পর জাঙ্কুক পুরোপুরি সুস্থ হলে ওকে বাসায় নিয়ে আসা হয়। আর এই এক সপ্তাহের মধ্যে সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তে লিসা বোগাম কাই আর জেনিকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। আজকে জেওন বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। জিন, জিমিন আর জাঙ্কুক তারা নিজেদের বাড়িতে সগর্বে থাকতে শুরু করেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেছে। সবার উপর দিয়ে এই কদিনে কম ধকল যায়নি। তে রুমে ঢুকে দেখে জাঙ্কুক খাটের উপরে বসে আগে যেমন বাচ্চাদের মতো গাড়ি নিয়ে খেলছে তেমন খেলছে। তে তাই দেখে হেসে কোটি কোটি হয়ে বলল, কি ব্যাপার জাঙ্কুক, এখনো তুমি বাচ্চাদের মতো করছো কেন? বাচ্চাদের মতো করব না তো কি করব? বাচ্চাদের মতো না করলে তো কেউ আমাকে কমলা লেবু খেতে দেবে না। মানে মানে আমি তো এতদিন বাচ্চা সেজে তোমার কমলা লেবু খেয়েছি আর লিটল থেকে আদর করেছি। তে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। ওরে পাজি, তুমি তাহলে আগেই সুস্থ হয়ে গিয়েছিলে, কিন্তু আমাকে বলনি কেন? তোমাকে যদি বলতাম তাহলে আমি কি আমার কমলা লেবু এইভাবে খেতে পারতাম? তুমি তো কাছেই আসতে না লজ্জায়। যা দুষ্টু, এরকম করে না, এখন ঘুমিয়ে পড়ো। ঘুমাবো মানে? বাসরটাই তো করা হলো। তো এতদিন কি করেছো বাচ্চা সেজে? ওটা তো বাচ্চা সেজে করেছি, তোমার অবুঝ বর করেছি। আজকে তোমার বুঝদার বর কি করে সেটাই দেখো। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot, and the money's hot, doing something unholy. He's something. সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রথম পর্ব দেখোনি, আমার এই চ্যানেলে দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে প্রথম পর্বটা দেখে আসো। আর দেখা হবে নেক্সট কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।